এই ছেলেটি তার সৎ মায়ের সঙ্গে গড়ে তোলে এমন এক সম্পর্ক যা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। যেখানে সংসার মানে ভালোবাসা আর আস্থা, সেখানে একজন বাবা ছেলে আর সৎ মায়ের উপস্থিতিতে জন্ম নেয় এমন এক ভয়ঙ্কর সম্পর্ক যেটা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা বিয়ের বরযাত্রীকে দেখতে পাই, যারা ধুমধাম করে বিয়ের বরকনেকে তাদের শহরে নিয়ে যাচ্ছিল। আর এই বিয়েটি ফস্কো নামের এক ব্যক্তি অ্যানা নামের এক সিঙ্গেল মাদারের সাথে করেছিল, কারণ তাদের দুজনেরই আগের সঙ্গীদের মৃত্যু হয়ে গেছে। আর এদিকে অ্যানার একটি মেয়ে আছে যার নাম ছিল স্যান্টিনা, আর সেও এখন অ্যানার সঙ্গেই তাদের নতুন বাড়িতে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই যে বিয়ের খুশিতে ফস্কো তার শহরের লোকেদের জন্য একটা বিশাল পার্টির আয়োজন করেছে, আর সেখানে সবাই অনেক মৌজ মাস্তি করছিল। দেখা যায় পার্টিতে অন্যান্য মহিলারা অ্যানাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা চালাচালি করছিল, যে অ্যানার মেয়ে থাকা সত্ত্বেও সে কতটা সুন্দরী, এবং বিছানাতেও তার পারফরমেন্স মনে হয় খুবই ভালো হবে। এমনকি তারা তার সৌন্দর্য নিয়ে হিংসাও করছিল। আসলে বোঝেনি তো কয়েকজন মহিলা একসাথে হলে তারা কি বলতে পারে। ঠিক অন্যদিকে অন্যান্য পুরুষরা অ্যানাকে দেখে আফসোসও করছিল যে তাদের কোম্পানিতে এমন প্রোডাক্ট নেই কেন। যা হোক, এসব দেখে ফস্কো বেশ আনন্দই পাচ্ছিল, কারণ শহরের সবার অ্যাটেনশন এখন তার উপরেই ছিল। এরপর ফ্যামিলি ফটো তোলার জন্য ফস্কো তার ছেলে লিবিওকে ডাকে, যাকে দেখে বোঝা যাচ্ছিল যে এই বিয়েতে সে বেশি একটা খুশি ছিল না, কারণ লিবিও তার মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারছিল না। এরপর ছবি তোলার পর রাতে যখন ফস্কো অ্যানার সঙ্গে বাসর রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ফস্কোর এক বন্ধু বাড়ির বাইরে এসে তাকে ডাক দেয়। আর সে তাকে এমন কিছু বলে যে ফস্কোকে এমন বিশেষ মুহূর্তে অ্যানাকে একা রেখেই সেখান থেকে চলে যেতে হয়। তো কি এমন জরুরি কাজ, চলুন সেটা জানা যাক। ফস্কো আসলে তার কিছু বন্ধুদের সাথে একটা ইলিগাল কাজ করত। তারা ইটালির সব পুরনো আমলের কবর খোদাই করে সেখান থেকে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র চোরাবাজারে অনেক বেশি দামে বিক্রি করত, আর এটাই ছিল তাদের প্রধান কাজ। তো বোঝেন ভাই কি কঠিন কাজ। আমার যেখানে কবরস্থানের নাম শুনলেই হাঁটু কাঁপে, সেখানে এরা কবর নিয়ে ঘোরাঘুরি করছে। কিন্তু আজ তাদের কপাল বেশি একটা ভালো ছিল না, কারণ যখন তারা তাদের মিশন করছিল ঠিক তখনই সেখান দিয়ে যাওয়া একটা পুলিশের দল তাদেরকে তাড়া করতে শুরু করে। তাই এদেরকে সেখান থেকে নিজেদের পেছন বাঁচিয়ে কোনোভাবে পালিয়ে যেতে হয়। দেখা যায় এই ঘটনার পর ফস্কো সারা রাত ধরে বাড়ি যেতে পারে না, কিন্তু যখন সে ভোরবেলায় নিজের বাড়িতে পৌঁছায় তখন সে বাসর রাতের স্বাদ না নিয়ে আর থাকতে পারে না। আর ঠিক তখনই সে ধুমধাম শুরু করে দেয়। আর এখানে আমরা ফস্কোর এমন আচরণ দেখে বুঝতে পারি যে অ্যানা যতটাই শান্ত মহিলা ছিল, কিন্তু ফস্কো ছিল একেবারে জাহেল ধরনের লোক, আর তার অন্যের ইমোশনের প্রতি কোনো খেয়ালই ছিল না। তারপর পরের দিন আমরা ফস্কোর একমাত্র ছেলে লিবিওকে দেখতে পাই, যে বিচের ধারে বন্ধুদের সাথে গোসল করতে যায়। আর যখন সে গোসল করছিল তখন পেছন থেকে স্টেলা নামের একটি মেয়ে লিবিওর স্কুটিতে একটা লাভ লেটার দিয়ে যায়। আসলে স্টেলা লিবিওকে খুব পছন্দ করত, কিন্তু সে পাগলাটে মেয়ে হওয়ার কারণে লিবিও তার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাইছিল না। এজন্য সে তার চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়। এদিকে ফস্কো অ্যানার সঙ্গে হানিমুন করার জন্য প্যারিসে ঘুরতে যায়, আর এইদিকে পুরো শহর জুড়ে কেবল তাদেরই আলোচনা চলছিল। সন্ধ্যার সময় যখন সব পুরুষেরা আড্ডা দেওয়ার জন্য একত্রিত হয়, তখন তারা সবাই এই কথাই বলছিল যে ফস্কো হানিমুনে রাত থেকে সকাল পর্যন্ত শুধু বিছানা গরম করছে, এবং হয়তোবা সে দুপুরে ওভারটাইম করছে। এভাবে তারা ফস্কো আর তার স্ত্রীকে নিয়ে নানান ধরনের হাসি তামাশা করছিল। আর দূর থেকেই যখন লিবিও এসব আজে বাজে কথাবার্তা শুনছিল, তখন তার অনেকটা খারাপ লাগে, আর সে বুঝতে পারে যে তার পরিবার এখন সবার কাছে হাসি তামাশার বিষয়বস্তু হয়ে গেছে। এর কিছুদিন পরে আমরা দেখতে পাই ফস্কো আর অ্যানা হানিমুন সেরে ফিরে আসে, এবং এখানে ফস্কো খেয়াল করে যে তার বোন ফার্নান্ডা এবং অ্যানার মেয়ে সেন্টিনা তাদেরকে ওয়েলকাম করার জন্য উপস্থিত ছিল, কিন্তু তার ছেলে লিবিও তাদেরকে ওয়েলকাম করতে আসেনি। এটা দেখে ফস্কোর কিছুটা মেজাজ খারাপ হয়ে যায়, যার কিছুদিন পর ফস্কো লিবিওকে নিজের কাছে ডাকে এবং তার কাজের বাক্সগুলোকে ট্রাকে লোড করতে বলে। আর কাজ শেষ হতেই সে সাথে সাথে লিবিওকে আবারও সেই বাক্সগুলোকে লোড করতে বলে। এটা শুনে লিবিও তখন রেগে গিয়ে এর কারণ জানতে চায়। তখন ফস্কো বলে যে তোমাকে বড় বাক্সগুলো আগে রাখতে হতো। এটা শুনে লিবিও বলে যে তুমি এই কথা আমাকে আগে বলতে পারতে, কিন্তু ফস্কো বলে যে আমি তোমাকে এখন বলেছি, তাই তাড়াতাড়ি কাজে লেগে যাও। আসলে তাকে ওয়েলকাম না করতে আসার রাগটা ফস্কো এবার তার উপরে ভালো করেই ছাড়ছিল। দেখা যায় সে সবার সামনে লিবিওকে আজে বাজে কথা বলে অপমান করে, আর সেখানে তখন অ্যানা উপস্থিত ছিল। আর লিবিও নিজের বাবার এমন কথাবার্তায় অনেকটাই কষ্ট পায়। এরপর রাতে যখন অ্যানা ও ফস্কো ঘরে ছিল, তখন অ্যানা ফস্কোকে বলে যে তোমার লিবিওকে এভাবে বকা উচিত নয়, কারণ সে এখন বড় হয়ে গেছে এবং তোমার এমন কথাবার্তায় সে অনেক কষ্ট পায়। ফস্কো তখন জানায় যে এমনটা নয়, আমার তার বকা খাওয়ার অভ্যাস আছে এবং তাড়াতাড়ি সে সবকিছু ভুলে যাবে। এরপর ফস্কো তার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে দেয়, আর সাথে সাথেই কয়েকদিনের খাবার সে একবারে খেয়ে ফেলে, কারণ কাল সে কিছুদিনের জন্য শহরের বাইরে সেই বক্সগুলো ডেলিভারি দিতে যাচ্ছিল। দেখা যায় এর পরের দিনই ফস্কো তার সেই কবর থেকে চুরি করা সেই অ্যান্টিক পিসগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য অন্য একটা শহরে চলে যায়।
এরপর অন্য একটা দৃশ্যে আমরা দেখতে পাই যে লিবিও তার ছোট্ট বোনকে একটা গল্প শোনাচ্ছিল, আর তখনই সেখানে অ্যানা এসে পড়ে এবং স্যান্টিনাকে তার ঘরে যেতে বলে। কিন্তু স্যান্টিনা যেতে চায় না, কারণ তার লিবিওর সঙ্গে অনেকটাই ভালো লাগছিল, আর সে পরিষ্কার বলে দেয় যে এখন থেকে সে লিবিওর সঙ্গেই ঘুমাবে। এইটা দেখে অ্যানা বেশ খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে এখন দুজনের মধ্যে সৎ ভাই বোনের মতো আর কিছুই নেই। যার কিছুদিন পর ফস্কো বাড়িতে ফিরে আসে এবং তারপর রাতে অ্যানা আর সেন্টিনাকে নিয়ে একটা পার্টিতে চলে যায়, যেখানে একজন সুন্দরী মহিলা দুমদুমার গানের পারফরমেন্স করছিল। এখানে ফস্কোর মনোযোগ সেই গানের দিকেই ছিল, কিন্তু সেখানে আসা সব ছেলেদের নজর অ্যানার ক্ষেতের লোভনীয় তরমুজগুলোর দিকে ছিল। আর ফস্কো যখন এই ব্যাপারটা টের পায়, ততক্ষণে সব ব্যাটারি নিজেদের চোখের খায়েশ পূর্ণ হয়ে গিয়েছিল। এর পরের দিন লিবিও আর অ্যানা গাছের নিচে বসে গল্প করছিল, আর তাদের কথাবার্তার বিষয়বস্তু ছিল প্রেম আর রোম্যান্স। আর এ থেকে বোঝা যায় যে লিবিও আর তার সৎ মায়ের সম্পর্কটা বেশ ধীরে ধীরে ভালো হচ্ছিল। ঠিক তখনই সেখানে ফস্কো এসে পড়ে এবং নিজের জাহেল মার্কা কথাবার্তা বলতে শুরু করে দেয়, যার ফলে তাদের দুজনের আড্ডার পরিবেশটা একেবারে নষ্ট হয়ে যায়। সেখানে ফস্কো জানায় যে প্রেম ভালোবাসার নামে তার শুধু বেডরুমের কথাই মনে আসে। এই কথা শুনে লিবিও এবং এনা সেখান থেকে চলে যায়। এরপর রাতে ফস্কো এবং তার সঙ্গীরা একটা কবরের মধ্যে থেকে একটা বিরল প্রাচীন একটা এন্টিক জিনিস খুঁজে পায়, যেটার সঙ্গে অনেকগুলো হিরে লাগানো ছিল। আর ফস্কো তখন হিসেব করে দেখতে পায় যে বাজারে এর দাম লক্ষ লক্ষ টাকা। এরপর সে বাড়িতে এসে বাহাদুরির সাথে সেই কথা অ্যানাকে জানায়, আর অ্যানা এই ব্যাপারে ফস্কোর বোন ফার্নান্দাকে বলে। আর ধীরে ধীরে এই কথা এক কান থেকে আরেক কান হতে হতে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর এই কথা জানতে পেরে ফস্কোর মাথায় তো রক্ত উঠে যায়, কারণ সে অ্যানা আর তার বন্ধুরা ছাড়া এই ব্যাপারে কেউই কিছুই জানতো না। এবার তার অ্যানার উপরে সন্দেহ হয়। এরপর ফস্কো রেগে গিয়ে অ্যানাকে জিজ্ঞেস করে যে এত বড় গোপন কথা কিভাবে ফাঁস হলো। তখন লিবিও অ্যানাকে বাঁচিয়ে ফস্কোকে বলে যে শহরের সবাই জানে যে আপনি কবর খোঁড়ার এমন গুরুত্বপূর্ণ কাজ করেন। তখন দুজনের মধ্যে এই কথা নিয়ে বেশ তর্কাতর্কি শুরু হয়। লিবিও এক পর্যায়ে খাবার টেবিল ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন পরিবর্তিত হয়। রাতে আমরা দেখতে পাই যে অ্যানা আদর করে ফস্কোর জন্য একটা বিদেশি শরবতের বোতল নিয়ে আসে, আর তাকে বলে যে এইবার লিবিওকে তোমার সঙ্গে ডেলিভারিতে নিয়ে যাও, আর একজন বাবা হয়ে আদর করে তাকে কাজকর্ম শেখাও, আর সে যেন কখনোই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার না করে এ ব্যাপারেও সে প্রমিস করতে বলে। দেখেছেন, আসলে আমাদের দেশে সৎ মারা হলে যেখানে পিন দিতে ব্যস্ত থাকতো, কিন্তু অ্যানা সেখানে লিবিওর জন্য কতই না চিন্তা করছে। এখন এখানে ফস্কো অ্যানার কথায় রাজি তো হয়, তবে এইবার সে খুবই এন্টিক এবং দামি জিনিস স্মাগলিং করতে যাচ্ছিল এবং এতে করে ধরা পড়ার রিস্কটাও ছিল বিশাল। তাই সে লিবিওকে তার সাথে নেওয়ার ঝুঁকি নিতে পারে না। আসলে মনে মনে ফস্কো তার ছেলে লিবিওকে অনেক ভালোবাসত। এরপর আমরা দেখি যে এইবার ফস্কোর অনুপস্থিতিতে অ্যানা এবং লিবিওর মধ্যে বেশ ভালো বন্ডিং তৈরি হয় এবং তারা দুজন বন্ধুর মতো একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে থাকে। কিন্তু তখনই কিছুদিন পর খবর আসে যে অ্যান্টিক জিনিস পাচারের সময় পুলিশ ফস্কোকে গ্রেপ্তার করেছে। এই খবর শুনে অ্যানার সঙ্গে সঙ্গে লিবিওর সাথে করে ফস্কোর সঙ্গে দেখা করার জন্য যায়। যদিও পরিস্থিতি খুবই খারাপ ছিল, কিন্তু এখানে ফস্কোকে অনেকটাই কনফিডেন্ট দেখা যাচ্ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল আরে এ তো আমার কাছে পান্তা ভাত। আসলে কবর খোঁড়া মানুষের বুকের পাটা তা কত বড় হয় সেটা আমাদের বোঝা দরকার। এমনকি সে তাদেরকে চিন্তা করতে বারণ করে দেয় আর আশ্বাস দেয় যে সে সব সামলে নেবে। কিন্তু অ্যানা তখন নিজে কিছু করার প্রমিস করে এবং সে তাকে ছাড়িয়ে আনার জন্য বড় বড় পলিটিশিয়ানদের সাথে কানেকশন খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তখন কোনো লাভই হয় না। আর এত কিছু করার পরেও ফস্কোর অ্যাটিটিউড একেবারে জাহেলদের মতোই থাকে, আর সে কারণ ছাড়াই বেশ কয়েকবার অ্যানার উপরে রেগেও যায়, আর এতে করে বেচারি অ্যানার মন ভেঙে যায়। এরপর আমরা দেখি যে একদিন লিবিও রান্নাঘরের সিঙ্কের কাছে দাঁড়িয়ে নিজের চোখ পরিষ্কার করছিল, আর তখনই অ্যানা সেখানে আসে এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে চোখে। তখন লিবিও জানায় যে তার চোখে কিছু একটা চলে গেছে। তখন অ্যানা লিবিওর কাছে গিয়ে তার চোখ থেকে ময়লা বের করতে শুরু করে, আর এই চোখ পরিষ্কার করার সময় অ্যানা লিবিওর এতটাই কাছে চলে যায় যে লিবিওর মনে তখন লাড্ডু ফুটতে শুরু করে, আর সে এক পর্যায়ে অ্যানাকে কিস করে ফেলে। আর এদিকে যেহেতু অ্যানাও অনেকদিন ধরে তৃষ্ণার্ত ছিল, তাই সেও লিবিওর কাছ থেকে মধুপান করতে শুরু করে দেয়। কিন্তু কয়েক সেকেন্ড পরেই যখন অ্যানা বুঝতে পারে যে এটা ভুল হচ্ছে, তখন সে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তার মনে হয় যে সবকিছু এখানেই শেষ হয়ে গেছে, আর এমন কাজ করা খুবই অনৈতিক। আর এভাবে সে কোনোভাবে নিজেকে সামলে নেয়। কিন্তু দেখা যায় ভাগ্যের ছিল এক অন্যরকম পরিকল্পনা। যেহেতু লিবিও অ্যানার সৌন্দর্যের বাগানের ফুলের স্বাদ পেয়ে গেছে, তাই সে এখন থেকে সেই বাগানের আশেপাশেই ঘুরঘুর করতে শুরু করে, যাতে সে তার সঙ্গে আরো কিছু করার সুযোগ পেয়ে যায়। কিন্তু অ্যানাও এখন বুঝতে পেরেছে যে এই সবকিছুই ভুল, কারণ লিবিও তার সৎ ছেলে, আর সে কোনোভাবেই তার দোকানের মালামাল এভাবে বিক্রি করতে চায় না। এরপর আমরা দেখি যখন লিবিও অ্যানাকে জোর করে বোঝানোর চেষ্টা করে, তখন অ্যানা তাকে ফস্কোকে এই বিষয়ে বলে দেওয়ার হুমকি দেয়, কিন্তু লিবিওর উপর এর কোনো প্রভাবই পড়ে না এবং সে বারবার এমন চেষ্টা করতে থাকে। এখন কিছুদিন চেষ্টা করার পর লিবিও যখন দেখতে পায় যে অ্যানাকে পাওয়ার
পাওয়ার সমস্ত কৌশল ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন অ্যানা লিভিওকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিভিও তার কোনো কথাই শোনে না, বরং উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয়। আর যার ফলে অ্যানা রেগে গিয়ে তাকে সজোরে একটা থাপ্পড় মারে। এতে করে লিভিও রেগে যায় আর অপমানিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সারা রাত বন্ধুদের সাথে বিদেশি শরবত খেয়ে মৌজমাস্তি করে এবং তার গায়ে কিছু আঘাত নিয়ে বাড়িতে ফিরে আসে। এদিকে অ্যানা তাকে এমন অবস্থায় দেখে সামলানোর চেষ্টা করে, কিন্তু লিভিও তাকে সরিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। এখন লিভিওকে রাগে এভাবে জ্বলতে দেখে অ্যানা তার কাছে আসে এবং তাকে শান্ত করার জন্য তার সঙ্গ দেয় আর নিজের সমস্ত সীমা ভেঙে দিয়ে সে সেই সব কিছু করে যা লিভিও এতদিন ধরে করতে চাইছিল। এরপর আমরা দেখি যে অ্যানা এবং লিভিও প্রতিদিনের রুটিন মাফিক নিজেদের ফিজিক্যাল এক্সারসাইজ সারতে থাকে আর এভাবে অনেক দিন কাটিয়ে দেয়। কিন্তু একদিন যখন রান্নাঘরে তারা এমন গুরুত্বপূর্ণ কাজ করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই তারা স্টোর রুম থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। তখন তারা মনে করে হয়তোবা ইঁদুরের শব্দ, কিন্তু লিভিও তখন ঘরের দরজা খোলে এবং দেখতে পায় যে তার মধ্যে স্টেলা, মানে সেই পাগলি মেয়েটি লুকিয়ে আছে। এখানে তাকে দেখে লিভিওর ভয় তো হাত পা ঠান্ডা হয়ে যায়। এরপর স্টেলা চলে যাওয়ার পর লিভিও স্টোর রুমে যায় এবং সেই দরজার ছোট্ট ফুটো থেকে তাকিয়ে দেখে যে সামনের অংশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে স্টেলা লুকিয়ে লুকিয়ে এখান থেকেই তাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখে ফেলেছে। এইসব জানার পর লিভিওর মনে হয় যে হয়তোবা স্টেলা সবকিছু দেখে ফেলেছে এবং এইসব কথা সে অ্যানাকে জানায় এবং লিভিওর সাথে এটাও বলে যে স্টেলা একটা পাগল মেয়ে, আর যদি সে আমাদের সম্পর্ক নিয়ে কাউকে কিছু বলেও দেয় তবে কেউই তার কথা বিশ্বাস করবে না। কিন্তু কিছুদিন পর তাদের এই ভুল ধারণা ধীরে ধীরে দূর হয়ে যায়, কারণ খবর আসে যে ফস্কো জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরতে চলেছে। তখন অ্যানা বুঝতে পারে যে স্টেলার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু যদি স্টেলা এই কথা ফস্কোকে বলে দেয় তবে সে অবশ্যই তার কথায় বিশ্বাস করবে। এখন এই সব জানার পর অ্যানা খুব ঘাবড়ে যায় এবং সাহায্যের জন্য সে ফস্কোর বোন ফার্নান্ডাকে ডাকে। এখন যখন স্টেলা এবং তার অ্যাফার নিয়ে সব কথা ফার্নান্ডা জানতে পেরে যায়, তখন সেও অ্যানার উপরে প্রচন্ড রেগে যায় এবং সাথে সাথে সে অ্যানাকে বোঝায় যে কোনো মূল্যেই হোক ফস্কো যেন এইসব কথা কোনোভাবেই জানতে না পারে। এরপর আমরা দেখি যে ফস্কো যেদিন জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসে, সেই দিন মহল্লায় তার জন্য একটা বিশাল ওয়েলকাম পার্টি রাখা হয়। আসলে ভাই ফিরে এসেছে বলে কথা, এটা তো আর যেন তেন বিষয় নয় যেখানে সবাই খুশি হয়। কিন্তু অ্যানা, লিভিও আর ফার্নান্দার বেলুনে তখন কোনোই হাওয়া ছিল না, তারা সব সময় ভয় পেয়েছিল। কিন্তু এদিকে বেচারা ফস্কো তো শরবত খেয়ে পুরাই টাল, এজন্য সে কোনো কিছুর উপরই কোনো মনোযোগী দিতে পারছিল না। এভাবে প্রচুর শরবত খাওয়ার পর ফস্কো বিচের ধারে নিজের টাঙ্কি খালি করতে যায়, যেখানে স্টেলা তার জন্য অপেক্ষা করছিল এবং আমরা যেটা ভাবছিলাম ঠিক সেটাই হয়। সেখানে সে ফস্কোকে সবকিছু বলে দেয়। তারপর এখানে সিন পরিবর্তিত হয়। এরপর আমরা দেখতে পাই যে ফস্কো, লিভিও এবং এনা বাড়িতে আছে এবং ফস্কো খুব স্বাভাবিকভাবে কথা বলছিল। তারপর ফস্কো এনাকে ঠান্ডা পানি আনার জন্য নিচে পাঠিয়ে দেয় যাতে সে লিভিওর সাথে একা কথা বলতে পারে। তখন ফস্কো লিভিওকে বলে যে সে সবকিছুই জেনে গিয়েছে, কিন্তু সেই ছোট্ট জীবনটা তার নিজের ছেলেকে অভিশাপ দিতে দিতে কাটাতে চায় না। এই কারণেই সে ভুলে যাওয়া এবং ক্ষমা করার পথ বেছে নেয় এবং সে প্রতিজ্ঞা করে যে সেটা আগামীতে মেনে চলবে। মানে সে এই কথাকে পুরোপুরি মন থেকে মুছে দেওয়ার কথা বলে। আর এই কথা থেকে লিভিও এখন বুঝতে পারে যে অ্যানা এবং তার এই ব্যাপারটাকে এখন বোতলে ভরে নদীতে ফেলে দিতে হবে আর এমন ভাবে ভান করতে হবে যে এই সব কিছু কখনোই ঘটেনি। এতে করে পরিবার আর সম্মান দুটোই বাঁচবে। এখন এভাবেই বেশ কিছু বছর পার হয়ে যায়। এরপর আমরা দেখি যে লিভিওর বিয়ে অ্যান্টেলিনা নামের এক সুন্দরী মেয়ের সাথে হচ্ছিল, কিন্তু এখানে লিভিও, ফস্কো এবং অ্যানার চোখ একে অপরের দিকে বারবার পড়ছিল, আর যার থেকে এটা স্পষ্ট হয় যে এই পরিবার আজও তাদের অতীতকে ভুলতে পারেনি। এরপর তারা সবাই মিলে সেই প্রথমবারের মতো একটা ফ্যামিলি ফটো তোলে এবং এরই সাথে সেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কি বুঝলেন? আমরা হয়তোবা জেনে বুঝে বা অনেক সময় না জেনেও অনেক বড় বড় ভুল করে ফেলি, কিন্তু সেগুলোকে আমরা কখনোই ভুলতে পারি না, যা পরবর্তী জীবনে আমাদেরকে ছায়ার মতন তাড়া করে বেড়ায়। তাই আমরা যেন কখনোই এমন ভুল করেও না করি। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তাই আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।